প্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একই বিমানে কক্সবাজার যাবেন। সেখানে ডক্টর ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। জাতিসংঘের মহাসচিব বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উখিয়ায় অন্তত 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন। সন্ধ্যায় দুইজন একসঙ্গে আবার ঢাকায় ফিরবেন। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার সফরের খবর জানাতে এবার যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর, ডক্টর ইউনূস ও অ্যান্টনিও গুতেরেস কখন কক্সবাজার পৌঁছাবেন এবং সফরের বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন যে আজকে কক্সবাজার সফরে আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সাথে আছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তারা 11:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাতে পারেন। এরপরে ডক্টর ইউনূস এখানে কক্সবাজারে বিমানবন্দরের রানওয়ের বর্ধিত অংশ উদ্বোধন করবেন। পরে আশ্রয়ন প্রকল্প, কুরুশকুলের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুলে যাওয়ার কথা রয়েছে এবং এরপরে তিনি যাতে বিকেলের দিকে অর্থাৎ 7টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এর আগে বিমান থেকে নেমে 11:30টার দিকে নেমে হয়তো 12টার দিকে আমরা সূত্র জেনেছি 12টার দিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। সেখান থেকে গিয়ে সেখানকার যুব প্রতিনিধি, রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গা নারীদের সাথে 3 দফায় 3বার 3 প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন। সেখানে তিনি বিকেলের 7টার দিকে একসাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে যোগ দেবেন এবং সেখানে ধর্মীয় নেতাদের সাথে তারা কথা বলবেন। রোহিঙ্গা ধর্মীয় তাদের সাথে বৈঠক হবে, সেখানে তাদের সাথে কথা বলবেন অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেই সাথে তারা সেখানকার রোহিঙ্গা জনপ্রতিনিধি এবং রোহিঙ্গাদের সাথে সন্ধ্যায় ইফতারে মিলিত হবেন। সেখানে ইফতার শেষে জাতিসংঘ মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূস আবার একই বিমানে করে তারা ঢাকা রওনা করবেন। সুমনা, এই ছিল আজকে আমার সাথে সর্বশেষ তথ্য। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হলো ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে পাওয়া যাচ্ছে 24 মার্চের টিকিট। অনলাইনে সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল দেয়া হবে 25 মার্চের টিকিট। এ বিষয়ে ব্রিফ করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মেইন এক্সপ্রেস কমিউটার ট্রেন ছেড়ে যায়, প্রায় 12,500 যাত্রী আমরা টিকিট বিক্রি করতে পারি। সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে আরও যাত্রী আমরা পরিবহন করার সুযোগ আছে। অনলাইন থেকে এখন পর্যন্ত মোটামুটি আমি অ্যাপসের মাধ্যমে যেটা দেখলাম সেখানে আমার 85% টিকিট বিক্রি হয়ে গেছে। জি, না আমরা এখন পর্যন্ত শুধু ঈদ যাত্রার ক্ষেত্রে না,
অন্যান্য সময়ও আমাদের যে অনলাইনে টিকিটটা আমরা দিচ্ছি, সেক্ষেত্রে খুব কম পরিমাণে যাত্রীদের অভিযোগটা আমাদের কাছে আসতেছে যে যাত্রীরা টিকিট পাচ্ছে না। আমরা যেখানে এনআইডির মাধ্যমে টিকিট বিক্রয় ব্যবস্থা করতেছি এবং ওটিপি যাচ্ছে, তো যার জন্য আমরা অনেকটাই নিশ্চিত যে আপনারা সবাই জানেন যে ওটিপির মাধ্যমে যেহেতু যাচ্ছে, প্রত্যেকে তার নিজের স্ব টিকিটটা নিজে সংগ্রহ করার সুযোগ পাচ্ছে। একটু প্রশ্ন ছিল ভাই, এনআইডি সংক্রান্ত বিষয় যেটা বলেন, ওটিপির বিষয়টা, ওটিপির মাধ্যমে হয়তো কোনো ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের টিকিট নিশ্চিত হচ্ছে কিনা এই ধরনের অনলাইন শতভাগই এখন আপনারা জানেন প্রযুক্তির সাথে পরিচিত আমাদের একেবারে এই তৃণমূল পর্যায়ের মানুষ সবাই প্রযুক্তির সাথে পরিচিত। এখন হয়তো দেখা গেল যে একটা ফ্যামিলি ট্যুর করবে, অনেক ফ্যামিলির সবাই যদি প্রযুক্তির সাথে পরিচিত নাও থাকে, কিন্তু বেশিরভাগ সদস্য পরিচিত থাকে। সেই হিসাবে ওনারা অনলাইনের মাধ্যমে এনআইডির মাধ্যমে যে টিকিটটা সংগ্রহ করার চেষ্টা করতেছে এবং পারতেছে আমি মনে করি। আমার সাথে একটু এখানেও কথা হলো, একজন গার্মেন্টস কর্মী, উনি বললেন আমি এটা বুঝি না, আপনার কি উত্তর? এখন বিষয়টা হলো 100% প্রত্যেকটা মানুষকে আমরা এই সার্ভিস নিশ্চিত করতে গেলে, সেক্ষেত্রে এই সার্ভিস প্রত্যেকটা মানুষকে, কোনো সার্ভিস দিলে প্রত্যেকটা মানুষ নিশ্চিত হওয়া যায় না। এখন আপনি দেখবেন যদি আমি এই সার্ভিসটা ওই যাত্রীকে নিশ্চিত করার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি আমি ওটিপি বন্ধ করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তখন টিকিট কালোবাজারির নৈরাজ্য চলবে। তো যার জন্য আমরা এই বিষয় থেকে পরিত্রাণের জন্য রেল কর্তৃপক্ষ এবং আমাদের উত্তরদিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটা নিয়েছে, যাতে ওটিপির মাধ্যমে টিকিট দিলে, এনআইডির মাধ্যমে দিলে, যাতে অন্তত যাত্রী সাধারণ তাদের নিজস্ব সহস্য টিকিটটা নিজেরা পেতে পারে। পয়েন্ট অফ সেল বলতে কি বোঝাচ্ছেন? পয়েন্ট অফ সেল যেটা আপনারা সরি, টিকিট যা আমাদের টিকিট যার ভ্রমণ তার, সেক্ষেত্রে এনআইডি যার উনি টিকিট করবে। অনলাইনে যে টিকিট বিক্রি হচ্ছে, তো দেখা যাচ্ছে যে আপনি বললেন 15% বা এরকম বাকি আছে টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু এখানে উত্তরবঙ্গগামী বিশেষ করে এই উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো, এখানে টিকিট কিনতে গিয়ে দেখা যায় যে বেশিরভাগ সময়ই মানে কোনো অবস্থাতেই ওখানে অ্যাটেন্ডও করা যায় না। মানে এটা এই যে মানে অনেক বেশি যে চাহিদা মানুষের, এটা তো সেখানে বোঝা যায়। বা আপনারা এর বিপরীতে আপনারা কি করছেন যে সাধারণ মানুষ একজন যে ঢুকতে পারছে সে হতে পারছে, কিন্তু বহু লোকই পাচ্ছে না, বেশিরভাগ লোকই পাচ্ছে না যারা প্রত্যাশা। আপনারা জানেন চাহিদা আপনার সরবরাহ থেকে যদি চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে এই সমস্যা, আপনি যে সমস্যার কথা বললেন, এই সমস্যাটা হতেই পারে। এখন আমাদের রেলে আমরা প্রতিদিন প্রায় 55,000 বা 60,000 যাত্রী পরিবহন করার, সর্বমোট 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায়, সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। ঈদের অগ্রিম টিকিট বিক্রি সম্পর্কে রেলওয়ের স্টেশন মাস্টার থেকে বিস্তারিত শুনছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল কয়েকদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ডক্টর আরিফিন সিদ্দিক। এর আগে গত 6 মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরিফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 2020 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। এবারে খেলার খবর। কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত থাকায় দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি। মূল ঘটনাটি 2021 সালের। সাবেক এই লেগ স্পিনার তার ব্যক্তিগত কোকেন ডিলারের সাথে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। সে সময় পুলিশের অভিযোগ ছিল তারা দুজন মিলে $2 লাখ মাদকের চুক্তির সঙ্গে জড়িত হয়েছিলেন। যদিও সেই লেনদেনে ম্যাকগিলের সম্পৃক্ততা পাওয়া যায়নি, কিন্তু নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে অংশ নেয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না, শিশুর প্রতি নিষ্ঠুরতা। মাগুরার শিশু নামে যার পরিচয় গড়ে উঠেছিল ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষায় সে হয়ে উঠেছিল প্রতীক। ঢাকায় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সংকট আলোচনায়। বিচার বিলম্বের কারণগুলো আমরা দূর করার চেষ্টা করেছি, সাক্ষাৎকারে জানিয়েছেন আসিফ নজরুল। বিভিন্ন স্থানে কফিন মিছিল, গায়েবানা জানাজা, বিক্ষোভ, মানববন্ধন। এরপরে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বেতন বোনাসের চাপে শিল্প আরও নাজুক, শ্রম অসন্তোষের আশঙ্কা, স্বার্থান্বেষীরা পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ পাবে, কমেছে ক্রয় ক্ষমতা। এদিকে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আজ রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। এছাড়া সবাইকে কাঁদিয়ে চলে গেল মাগুরার শিশুটি, গ্রামে শিশুটির দাফন সম্পন্ন, প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচারের নির্দেশ। 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে জানিয়েছেন আইন উপদেষ্টা। আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আগুন। প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন 26শে মার্চ, শীর সঙ্গে বৈঠক 28শে মার্চ। এছাড়া রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে অনেক কষ্ট নিয়ে চলে গেল ছোট্ট আসিয়া, গভীর শোক প্রকাশ করে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই, জানিয়েছেন শিশুটির মা। ক্ষোভ আর অশ্রুতে শেষ বিদায়, সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হলো মরদেহ, জানা যায় মানুষের ঢল, ধর্ষকের বাড়িতে আগুন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন আজ। এবারে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে ক্ষুব্ধ জাতির কাঁধে শিশুটির লাশ, অশ্রুমেদুর অনন্ত যাত্রা, মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল। মৃত্যুর আগে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট, শেষবার আর হৃদস্পন্দন ফেরেনি। আইএসপিআর এর জানিয়েছেন ধর্ষণে জড়িতদের ফাঁসি চাইলেন শিশুটির মা। প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর শোক, মাগুরায় ধর্ষকের বাড়িতে আগুন। ক্ষোভ, শোক, প্রতিবাদে ফুঁসছে সারা দেশ। এছাড়া ঢাকায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস 1 লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার। এবারে আমার দেশ পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবাসন। নয়াদিল্লির চাপে মিয়ানমারকে সুবিধা দিতে চুক্তি ধারাবাহিকতা রক্ষা না করায় ফেরত পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। রমজান প্রতিদিনে রয়েছে সহমর্মিতার আলোয় উদ্ভাসিত রমজান, এটি নিয়ে একটি প্রতিবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। ডান পাশে দেখতে পাচ্ছি সবাইকে কাঁদিয়ে চলে গেল ছোট্ট আসিয়া। শিশু আসিয়ার লাশ বৃহস্পতিবার মাগুরায় গ্রামের বাড়িতে পৌঁছলে কফিনে হাত রেখে কান্নায় ভেঙে পড়ছেন তার হতভাগিনী মা। এবারে রয়েছে আজকের পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় মারা যায়। এরপর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে মশাল মিছিল হয়। এই মিছিল থেকে ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবি ওঠে। অচেতন থেকেই সব নির্মমতার ঊর্ধ্বে ধর্ষণ ও হত্যার বিচার 7 দিনের মধ্যে শুরু হবে, জানিয়েছেন আসিফ নজরুল। এছাড়া বাংলাদেশ প্রশ্নে ভারতের মন্তব্য অযাচিত, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এলডিসি থেকে উত্তরণ আগামী বছরেই হবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, আজ যাবেন কক্সবাজারে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।